আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি মামা, গলায় এই অবস্থা কেন? যে কথা জিজ্ঞেস করার সাহস কারোর হয়নি সেই কথা সাগর ঠিকই জিজ্ঞেস করলো জায়নকে, কিন্তু জায়ন চুপ থাকেনি। ঠান্ডা গলায় চোখে সেই রহস্যময়ী হাসি টেনে জবাব দিল, বিড়ালের কামড়ে এই অবস্থা হয় অনেক সময়। সবার চোখ বড় বড়। আহান মুখে গ্লাস চেপে হেসে ফেলে। আকাশ একদম কৌতূহলী গলায় বলে উঠল, বেড়াল ওখানে কামড়ায় কি করে বড় ভাইয়া? টিটেনাস নিয়েছ? আহান এবার গা এলিয়ে হেসে বলল, ওই কামড়ের টিটেনাস লাগে না আকাশ, এটা ভিন্ন রকমের ইনফেকশন। আকাশ অবাক। মানে কোন বেড়াল কামড়ায় এমন ভাবে? এর আগে জায়ন ঠান্ডা গলায় বলে উঠল, আমার একান্ত পার্সোনাল বিড়াল, আর আমি চাই না আমার বিড়াল নিয়ে তোদের মুখ দিয়ে একটাও শব্দ বের হোক। এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, চুপচাপ থাক। টেবিলে আবার নীরবতা, কিন্তু সবার মুখে দমিয়ে রাখা হাসি। যে বোঝার সে বুঝে নিয়েছে, পার্সোনাল বেড়াল মানে কে। সাগর এবার মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, এবার বলো ডাক্তার, তোমার সমস্যা কি? আকাশ মাথা নিচু করে বসে কাঁধ নামিয়ে এর আগে ইউপি হেসে বলে উঠল, সাগর ভাই, এই ডাক্তারের দিন এখন শেষ পর্যায়ে। ইনজেকশন দিলেও নড়ে উঠবে না। যেমন চুপচাপ হেসে ফেল, কারণ সে জানে জলপরি এখন আকাশের শ্বাসরোধ করে রেখেছে। পলাশ বলল, মানে কিসের শেষ পর্যায়ে? এই প্রশ্নের উত্তর আকাশের বদলে দিল তার ফোন। স্ক্রিনে ভেসে উঠল এক নাম, জলপরি কলিং। ভয়ে এবার গা হাত পা থরথর করে কাঁপছে। ফোন না ধরলেও জ্বালা, ধরলেও জ্বালা। কি করবে তাই আকাশ কাপা হাতে ফোন তুলে দ্রুত বাইরে বেরিয়ে গেল, কারণ ভিতরে ডিজে মিউজিকের কথা শোনা যাবে না। ক্লাবের কাছের গেট পেরোতেই কানে এলো ভীষণ এক চিৎকার। এই বালে ডাক্তার কোথায় রে তুই? আকাশ আমতা আমতা করে বলল। আমি তো বাসায় শোনা। ওইদিকে আবার গর্জে উঠল আওয়াজ, তোমাদের বাসা আজকাল নাইট ক্লাবে হয়েছে নাকি? এই যে দুদিন আলটিমেটাম ছিল, এখন সেটা বাতিল। থাকো তুমি তোমার লাইফ নিয়ে, অসভ্য মিথ্যেবাদী। ওদিক থেকে কল কেটে গেল। আকাশ হতবাক, চোখে জল টলমল করছে। আকাশ যেন চোখে ঝাপসা দেখছে। কি বলল তার জলপরি? এর মধ্যে এদিকে ইউভিও ঠিক তখন ফোন কানে নিয়ে কণ্ঠ অতি নাটকীয় করুণা এনে বলছে, না না পাখি, আমি নাইট ক্লাব, কসম করে বলছি আমি খুব ভদ্র ছেলে, সিগারেটও ছুঁয়ে দেখি না। আকাশ তাকিয়ে আছে ইউভির দিকে, বুঝে উঠতে পারছে ঠিকই কি হচ্ছে ইউভি ভাইয়ের সঙ্গে। ওদের পেছন এসে দাঁড়ালো সাগর, পলাশ, আহান, জেমস আর জায়নো। আবারও শোনা গেল ইউভির করুণ কণ্ঠস্বর। পাখি শোন, আমি মিথ্যা। বাক্য সম্পূর্ণ করার আগেই ওদিক দিয়ে কল কেটে গেল। ইউভি আর আকাশ একে অপরের দিকে করুণ অবস্থায় তাকিয়ে আছে। বুঝে পাচ্ছে না এই আকাশের জলপরি আর ইউভি হৃদয় পাখি কি করে জানলো এখানের কথা। হুট করেই দুজনের রাগান্বিত চেহারা নিয়ে জায়নের দিকে ফিরে বলে ওঠে, বড় ভাই, তুমি কি কারণে তোমার বেড়ালের বাচ্চাকে জানিয়ে আইছো এখানে? জ্যান বুঝে গেল ওদের অবস্থা দেখে কি হয়েছে। হঠাৎ মনে পড়ল তিয়াসার তো হাত বাঁধা ছিল, তাহলে মনে আসতেই হাতের আইপ্যাডটা খুলে চেক করতে বোঝা গেল বউ কোথাও ক্যামেরায় ধরা পড়ছে না। জায়নের চোখে মুখে তৎক্ষণাৎ চিন্তার ছাপ নেমে এলো। এদিক ওদিক না তাকিয়ে নিজের গাড়ির দিকে যেতেই চিৎকার করে বলল, জেমস, কুইক বাসায় চলো। জায়নের গাড়িটা বাসার সামনে এসে দাঁড়তে সেকেন্ড দেরি না করে দরজা খুলে দৌড়তে পাই ভেতরে ঢুকে পড়ল। ট্রাউজারের ড্রাইভারের সিটে বসে থাকা জেমস চুপচাপ তাকিয়ে রইল জায়নের দিকে। পেছনে ইউভি আর আহানের গাড়িও এসে থামল। জায়নের এমন আচরণ দেখে তারাও জায়নের পেছন পেছন গাড়ি নিয়ে এসেছে। জায়ন দরজাটা ধাক্কা দিয়ে খুলে ঘরে ঢুকেই চিৎকার করে উঠল। রোদ, রোদ! দৌড়ে চলে গেল দোতলায় তিয়াসার রুমে, কিন্তু রুম ফাঁকা, ওয়াশরুম ফাঁকা। রোদ! উত্তর না পেয়ে এক মুহূর্ত নষ্ট না করে গেস্ট রুমে ছুটে গেল। রোদ, রোদ জান, কোথায় তুই? নিচে নামলো, রান্নাঘরের পাশের দুইটা রুম চেক করলো, কোথাও নেই। শেষে নিজের ওয়াশরুমটা খুলে দেখে শূন্য। চোখে মুখে আতঙ্ক, সারা শরীর কাঁপছে জায়নের, গলা শুকিয়ে কাট, নিঃশ্বাস দ্রুত। সে এখন নিজের ভিতরেই লড়ছে, একটা আশঙ্কার ছায়া মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময় ইউভি, আকাশ, সাগর, পলাশ, আহান, জেমস ছুটে এসে পড়ল দরজার কাছে। ইউভি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া কি হয়েছে? এরকম আচমকা চলে এলে, এরকম বোনের নাম ধরে চিৎকার করছো কেন ভাইয়া?
যেমন ঘুরে দাঁড়িয়ে গর্জে উঠল, কণ্ঠস্বর কাঁপছে। আমার বউ পাচ্ছি না, আমার বউ কই? এদিকে জ্যাম তখনও পাগলের মতো এদিক ওদিক ঘুরে রীতিমতো হাঁপিয়ে উঠেছে, আবারও গলা চড়িয়ে ডাকছে। রোদ? সবাই চমকে উঠল। ইউপি একটু এগিয়ে এসে ভীত চোখে কাপা কণ্ঠে বলে উঠল। মনুকে পাচ্ছ না মানে? কোথায় যাবে ও? জ্যাম চিৎকার করে বলে উঠল। আকাশ আর রুহিকে কল দে। ইউভি, তুই অনুকে কল দে। ওরা জানে আমার বউ কোথায়। হারামজাদার বাচ্চাকে পাই, জ্বালিয়ে রেখে দিল। একটা সময় শান্তিতে থাকতে দেবে না। ইউপি আকাশ দুজনেই ওদের কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। এর মধ্যেই আহান বলে উঠল। তুই বাসার সব রুম চেক করেছিস তো? ভালো করে দেখ, বাসাতেই আছে। তুই কি ক্যামেরায় দেখেছিস ভাবিকে বেরোতে? আহানের কথাই জ্যাম আবারও হুঙ্কার স্বরে গর্জে উঠল। আরে আমি সব... হঠাৎ কি যেন মনে পড়ল জ্যানের, সে তো নিজের রুমটাই এখনো চেক করেনি। ওই রুমেই তো কোনো ক্যামেরাও নেই। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল নিচের রুমের দিকে। দরজা খুলেই জ্যাওনের দৃষ্টিতে আটকে গেল এক শান্ত দৃশ্য। তিয়াশা জ্যাওনের বিছানায় আরাম করে নিজেকে গুটিয়ে ঘুমিয়ে আছে, পরনে প্লাজো আর হালকা টপ। মনে হচ্ছে এই মেয়েটার কোনো হেলদোলই নেই। জ্যাওন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুহাত উড়ুতে রেখে হালকা ঝুঁকে পড়ল। যেন এক দীর্ঘ দম ছেড়ে বাঁচল, যার জন্য কিছু সেকেন্ড আগেও বুক ফেটে যাচ্ছিল, শরীরটা যেন আগুনে দগ্ধ হচ্ছিল। সেই মেয়েটা এই বিছানায় আছে, যেন বাইরের দুনিয়ার কোনো আগুনই নেই, যেন কারোর ভেতরের ঝড়ও নেই। জায়নের বুকের গভীর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো, যেন কেউ গলা চেপে ধরা হাতটা হঠাৎ ছেড়ে দিয়েছে। একটি দৃশ্য, একটি নিঃসঙ্গ চুলে এলোমেলো মেয়ের মুখ, সেই নিশ্চঞ্চল কপাল। ঠিক তখনই দরজা বাইরের আওয়াজে কেউ উপরে উঠছে, যেমন কানে আকাশ সাগর ইউপির গলা ভেসে আসলো। জায়ন তো রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠল। দ্রুত বাইরে থেকে দরজা লক করে যেমন তাড়াতাড়ি ওদের দিকে এগিয়ে গিয়ে নিচে নিয়ে গিয়ে সবার উদ্দেশ্যে বলল। তোরা এখানে এসেছিস কেন? তোদের বলেছি না আমার বাসায় আসবি না? পলাশ একটু হাত উঁচিয়ে বলল। আরে ভাই, তুই যেভাবে হঠাৎ ছুটে এলি, আমাদের টেনশন হইল না? আমি কি বলেছি তোদের টেনশন কর? এরই মধ্যে আহান জায়নের কীর্তি দেখে গম্ভীর স্বরেই বলল। ভাবিকে পাওয়া যাচ্ছে না, সে কথা না ভেবে আমাদের তাড়াচ্ছিস কেন? চল আগে ভাবিকে খুঁজি। বাসায় নেই, বাইরের সব জায়গায় খুঁজবো, চিন্তা করিস না। জায়ন একটু বিরক্তির মুখে দাঁতে দাঁত চেপে বলে উঠল। আমার বউ আমার রুমেই আছে, আর আমি কি আসতে বলেছি? এখন 30 সেকেন্ডের মধ্যে সব কটা বিদায় হ। পলাশ বিড়বিড় করে বলল। আমরা তো আর বিয়ে করিনি, বউ যেন আমাদের নেই। ওনার একারই বউ আছে। বুড়ো বয়সে পিচ্চি মায়া বিয়ে করলে এরকমই হয়। তারপর আর কি, সবাই একে একে মাথা চুলকে নিচে নেমে যেতে লাগলো। কেউ কিছু বলছে না, কিন্তু মুখে মুখে চাপা হাসির ছাপ। সাগর শেষমেশ বাইরে গিয়ে নিচু গলায় সবার উদ্দেশ্যে বলল। বউ তো রুমেই ছিল, আর মামা সারা বাসর মাথায় করে বউ কোথায় বউ কোথায় করে চিল্লাইছে। আর যদি সত্যি সত্যি বউ হারাতো তাইলে কি করতো আল্লাহ জানে। এই পাগলের ঠেলায় যে আর কি কি দেখতে হবে। এমনিতেই বাসায় আমার পোলাটা মাথায় খায়। ধীরে ধীরে সবে বিদায় নিল। নিজের রুমে ফিরে এসে যান থমকে দাঁড়ালো। ঘরের আলো নরম, বাতাস ঠান্ডা, আর ঠিক বিছানার মাঝখানে তার পুরো পৃথিবীটা যেন গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। দুহাত কোমরে রেখে বিছানার ধারে দাঁড়িয়ে যান চুপচাপ তাকিয়ে রইল। রাগ হচ্ছে, আবার কি এক অদ্ভুত প্রশান্তি এসে মনটা ভরে দিচ্ছে। আস্তে করে এগিয়ে গিয়ে তিয়াশার কপালে একটা মৃদু চুমু দিল। চোখ বুজেই রইল সে, চোখে এক কোমল উত্তাপের ছায়া, ঠোঁটের কোণে লেগে আছে এক উন্মাদ পাগলের নিস্তব্ধ অনুভূতির রেখা। তুই শুধু আমার বউ না রোদ, তুই আমার ঘুম ভাঙার কারণ, আমার রাগের শেষ, আমার শান্তির শুরু। তুই না থাকলে আমি কিচ্ছু না। তুই জানিস রোদ, তোর এই চোখ দুটোই আমার সবচেয়ে বড় দুর্বলতা। তোর একটা হাসিতে আমার পুরো দিনের রাগ গড়ে যায়। তুই যখন কাছে আসিস মনে হয় আমি পৃথিবীর সব কিছু জিতে নিয়েছি, আর যখন দূরে যাস তখন মনে হতো নিজের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি কারো সঙ্গে তোর তুইকে ভাগ করতে পারবো না। তুই শুধু আমার। এই যে আমার নামটা এখন তোর নামের আগে বসে, এই নামটাই তোর গায়ে এমনভাবে বসিয়ে দেব যেন সারা জীবন তুই ভুলেও সেটা মুছতে না পারিস। আমার অস্তিত্বের সেই বিকার যার অনুপস্থিতিতে আমি ধ্বংস হয়ে যাই। তুই শুধু আমার কাছে প্রেম না, তুই আমার উন্মাদনা, তুই আমার ঈর্ষা, তুই আমার অন্ধকারের আলো। তোকে ছুতে না পারলে আমার আঙ্গুল কাঁপে, তোকে দেখতে না পেলে আমার চোখ পুড়ে যায়।
তুই বুঝিস না জান, আমি তোকে ভালোবাসি ঠিক আগুনের মতো, তোর গায়ে লেগে পুড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার নিজেই সেই ছাইয়ের মধ্যে হাত ডুবিয়ে খুঁজতে থাকি নিজের নিঃশ্বাস। তোকে নিয়ে আমার ভালোবাসা শান্ত না, এটা খামখেয়ালি, দখলদারি, একরোখা। তোকে অন্য কারো সঙ্গে কল্পনা করলে এই বুকের ভেতরটা ছিঁড়ে যায়। আর তুই যখন আমার চোখের সামনে এসে চুপ করে দাঁড়াস, তখন আমার সমস্ত রাগ, অভিমান, পাগলামো সব ঠান্ডা হয়ে যায় শুধু তোর এক টুকরো চাহনিতে। আমি তো প্রেমিক হতে চাইনি রে তোর, আমি তো চাইনি তোকে এইভাবে জোর করে বেঁধে রাখতে, কিন্তু তুই ছাড়া আমি যে আর কিছু বুঝি না। তুই আমার অভ্যেস হয়ে গেছিস রোদ, নিশার মতো, যন্ত্রণা হয়ে গিয়েও যাকে ছাড়তে পারি না। জায়ান আর সহ্য করতে পারল না, বসে পড়ল ওর পাশে, এক হাতে মাথার চুলগুলো সরিয়ে দিয়ে কোমল গলায় ডাকলো। রোদ, রোদ, উঠ, খাবি না? কোনো সাড়া নেই তিয়াশার। রোদ, ওঠ জলদি। এবার একটু আদেশের সুর, কোনো সাড়া নেই। জায়ান নিজের চিবুক ঘষে বলল, ঠিক আছে, না উঠলে আমি কিন্তু। তিয়াশা একটা হাত পেটে চেপে মুখ গুজে নিল বালিশে। আমি কিছু খাবো না, আপনি যান প্লিজ। রোদ, ওঠ বলছি কিন্তু। তিয়াশা চোখ বন্ধ রেখে ফিস ফিস করে বলল, পেটে খুব ব্যথা করছে, আমি খাবো না। জায়ান একটু থমকে গেল, তারপর মুহূর্তেই ওর মুখের ভাব পাল্টে গেল, চোখে একরাশ চিন্তা আর কণ্ঠে গভীর কোমলতা জমে উঠল। হঠাৎ পেটে ব্যথা কেন হচ্ছে? কিছু উল্টাপাল্টা খেয়েছিস? তিয়াশা এবার একটু বিরক্তি নিয়েই বলল, ঠিক হয়ে যাবে, আপনি যান প্লিজ, আমি এই বিছানা ছেড়ে আজ উঠতে পারবো না। রোদ, আজ? তার প্রশ্নটা অসমাপ্তই রয়ে গেল। তিয়াশা কোনো উত্তর দিল না, শুধু কাঁথাটা মুখ অবধি টেনে নিল। যেমন একটু চুপচাপ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। এই বলে জ্যান রুমের বাইরে চলে গেল। তিয়াশা বুঝতে পারল জ্যান হঠাৎ রুম থেকে বেরিয়ে গেছে। সে আবারও চোখ বন্ধ করে বিছানায় গুটিয়ে নিল নিজেকে। পেটের ব্যথাটা একটু একটু করে বাড়ছে, শরীর অবশ্যই আসছে যেন। হঠাৎই তার তলপেটে এক ঠান্ডা তরল কিছু ছোঁয়া লাগলো। সে লজ্জায় আটকে উঠে চোখ খুলে তাকালো। যেমন নিঃশব্দে তার পাশে বসে মনোযোগ দিয়ে তার পেটে কিছু ডলে দিচ্ছে। যে ছোঁয়ায় নেই কোনো উন্মাদনা, নেই কোনো পরীক্ষাকরণ, আছে শুধু যত্ন, শুধুই যত্ন। তিয়াশা চমকে গিয়ে উঠে পড়ল প্রায়। কি করছেন আপনি? সরেন আপনি, আমি ঠিক আছি। যেমন এক পলক তাকালো, শান্ত গলায় বলল, জাস্ট শাট আপ, ইটস অলিভ অয়েল ম্যাসাজ, ইউ উইল ফিল বেটার। তিয়াশার চোখ বড় বড় হয়ে গেল। শিশুসুলভ বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি এসব জানেন কিভাবে? যেমন চোখ না তুলে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি টেনে বলল, জেনারেল নলেজ বেবি, এরকম তাকানোর দরকার নেই। হাতের বাঁধন কি করে খুললি? বাঁধন মজবুত ছিল না তাই। অনু, আরোহীকে? বাক্য সম্পূর্ণ হওয়ার আগে নিচু গলায় তিয়াশা বলল, জি, আমি বলেছি। এই ঘরে কি করছিলিস? আমার একা একা ভয় করছিল। এই রুমে আপনার ঘ্রাণ পাচ্ছিলাম, মনে হচ্ছিল আপনি আছেন। যেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তিয়াশার দিকে, মনে মনে ভাবছে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, আজকের পর আর কখনো সন্ধ্যার পর বাইরে থাকবো না। তিয়াশার চোখে যেন জল এসে গেল। এই পুরুষটা রাগ করে, জেদ করে, আবার যত্ন করতে জানে। কিছুক্ষণ পর যেমন এক পলক তাকিয়ে তিয়াশাকে জিজ্ঞেস করলো, নাও ফিল বেটার লিটল বিট? তিয়াশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এরপরে যেন আবারও বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার দরজা খোলার শব্দ। জান ফিরে এসেছে হাতে খাবারের প্লেট নিয়ে। তিয়াশা অবাক চোখে তাকিয়ে রইল। জায়নের সামনে বসে ভাত মাখিয়ে এক লোকমা ভাত তিয়াশার মুখের সামনে তুলে বলল, চল এবার হাঁ কর। তিয়াশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার শখের পুরুষের দিকে। যে দৃষ্টিতে ছিল এই পুরুষ, এর অজানা কিছু চিত্র। একটু হকচকিয়েই বলল, আমায় দেন, আমি খেয়ে নেব। কিন্তু জায়ন সেই কথা কানে তুলল না। কথা কম বলে হাঁ কর। তিয়াশা লজ্জা আর আবেগে গলে গিয়ে মুখ খুলে দিল। জায়ন নিঃশব্দে একটা গভীর নিঃশ্বাস চেয়ে ভাতের লোকমা তার ঠোঁট ছুঁয়ে দিল। তিয়াশার চোখ থেকে এক ফোঁটা জল দেখা গেল। চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আপনি এতটা কেয়ারিং। জায়ন হাসল না, মুচকিও দিল না, শুধু বলল, আমি সবসময় এমনই ছিলাম তোর জন্য রোদ, শুধু তুই চাসনি তাই আমি আমার আমিটাকে তোর সামনে রাখতে পারিনি। তিয়াশা জায়নের হাতটা ধরে বলল, আমি কিছু বলতে চাই আপনাকে, শুনবেন? পরে শুনবো, আগে খাওয়া কমপ্লিট কর, খেয়ে রেস্ট নিবি, কালকে ভার্সিটি যেতে পারবি? তিয়াশা আবারও বলল, হ্যাঁ পারবো, কিন্তু আমার
জায়ন বাধা দিয়ে পানির গ্লাসটা তিয়াসার ঠোঁটে ছুঁয়ে দিল। তারপর জায়ন উঠে দাঁড়ালো। তিয়াসার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর ধীরে ধীরে তার গায়ে চাদর টেনে দিয়ে বলল, আমি ডিনার সেরে আসছি, তুই এখানে ঘুমিয়ে পড়। আমি এই সোফায় শুয়ে পড়ব। তিয়াসা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার মুখের দিকে, যেন প্রতিটা শব্দ, প্রতিটা স্পর্শ নিজের হৃদয়ে সযত্নে গেঁথে রাখছে। মনে মনে ভাবছে, স্বামীর অধিকার পাবো না বলছো, নিজেই সব অধিকার সামনে রাখছো, সেটা জানা আছে কি? যেমন একে একে রুমের বড় লাইটগুলো বন্ধ করলো। রুমটা ডুবে গেল এক নরম অন্ধকারে। শুধু খাটের পাশে একটা ডিম লাইট জ্বালিয়ে দিল। হালকা কমলা আলোয় পুরো ঘরটা যেন নিস্তব্ধতায় ঢেকে গেল। তিয়াসা তাকিয়ে রইল। চোখের সামনে জ্যাওনের দীর্ঘ ছায়া দরজার দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে কিছুক্ষণ পরই সেই ছায়া ঘরের বাইরে মিলিয়ে যাবে, কিন্তু তার মনে হচ্ছে এই আলোতে যত্নশীল ছায়াটাই যেন আজ তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। জায়নের পেছনে এক দৃষ্টিতে চেয়ে থাকে নিজের বুকের ভেতর। চাপা কণ্ঠে তিয়াসা মনে মনে বলল, এই মানুষটাই আমার সব। সে রাগ করুক, চিৎকার করুক, তবু জীবনের প্রতিটা জন্মে আমি এই মানুষটাকেই চাই। এই রাগী বদমেজাজি পুরুষটাই আমার শান্তির ঠিকানা। তার ঠোঁটে কোণে এক ফোঁটা হাসি এলো। চোখ বুজে ফেলল ধীরে ধীরে। রুমে পড়ে রইল একটুখানি জলা আলো আর একটুখানি অসম্ভব ভালোবাসা, যার ভাষে নেই, শুধু অনুভূতি আছে। কেমন কাটলো ভাই আপনার নাইটটা? অনন্যার ঠান্ডা ধীরে উচ্চারিত প্রশ্নে হঠাৎ চমকে উঠল ইউভি। রুমের বাইরে দাঁড়িয়ে তার হৃদয় পাখি, কিন্তু চোখে মুখে আগুন। প্রথমে চমকে গেল, পর মুহূর্তে রাগে ফেটে পড়ল ইউভি। ধীরে ধীরে এগিয়ে গেল অনন্যার দিকে, কাঁধে হালকা ঝুঁকে গলে নামিয়ে পড়ল, নিজের হবু জামাইকে ভাইয়া বলিস? তোর একটু লজ্জা করে না? অন্যান্য ভুরু কুচকে এবার নাক মুখ ফুলে উঠল, কণ্ঠস্বর ঝাঁঝালো, চোখে আগুন। কসম খেয়ে মিথ্যে বলতে আপনার লজ্জা করে না? খুব ভালো লাগে না ওই ক্লাবে ছোট জামা পরা মেয়েগুলোর দিকে তাকাতে? এই বলে মুখ ঘুরিয়ে নিল অনন্যা। ইউভি স্তব্ধ। এদিকে ইউভি যে তার হৃদয় পাখিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত, আর এখন এই বদনাম শুনতে হচ্ছে। একটু চটে গিয়ে বলল, পাখি, এসব কি বলছিস? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, কিন্তু তোর ভয়ে। তাই বলে মেয়েদের জড়াবি? আমার সুন্দর চরিত্রটাকে এইভাবে বদনাম করবি পাখি? একটু বিদ্রুপ হাসি দিয়ে দুহাত সামনে গুজে অনন্যা জবাব দিল, ও তাহলে মানলেন মিথ্যে বলছেন? ঠিক আছে ভাইয়া, আমার ছেলে মেয়ের মামা হওয়ার আগে আগাম শুভেচ্ছা রইল আপনাকে। থাকেন আপনার চরিত্র নিয়ে আপনি। এই বলে কটকট করে বেরিয়ে গেল অনন্যা। এভির মাথায় যেন বজ্র পড়ল, চোখে তৎক্ষণাৎ হয়ে উঠল বড় বড়। সে বাকশূন্য হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ মাথায় টনক নড়ল। কি বলে গেল এই মেয়ে? এই মেয়ে কি বলল? ও আল্লাহ, আমার কান নষ্ট হয়ে গেল না কেন এই শোনার আগে? কি মামা হব? হব আমি বাবা, আর বলে কিনা হবে মামা? ওরে বেয়াদব নারী! পকেট থেকে ফোন বের করে ইউভি কাকে একটা ফোন লাগালো। ফোন রিসিভ হতেই ইউভি বলে উঠল, শোনো ভাইয়া, তোমার বেড়ালের বাচ্চা আমার সংসারে আগুন লাগাই দিছে। তোমার বেড়ালের বাচ্চারা সাবধানে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই গম্ভীর আওয়াজে জায়ন বলে উঠল, ভুল করিস না, ওয়ার্ড কমপ্লিট করিস না, তাহলে তোর সংসারে যেটুকু আলো দেখা যাচ্ছে ওইটুকুও নিভিয়ে দেব। আমার বউকে কিছু বলার হিম্মত আমি তোদের বাপকেও দিব না, সেখানে তুই তো ওর বড় ভাই। এই বলে ওপাশ থেকে কল কেটে যাওয়ার আওয়াজ আসলো। আমি ভুলে গিয়েছিলাম আমি কোথায় কল লাগিয়েছিলাম। এইদিকে আমার বউ আমায় ওর বাচ্চার মামা বানাচ্ছে, এইদিকে আমার বড় ভাই তার বউয়ের কথাই আমার সংসারে আলো নিভাচ্ছে। আল্লাহ, তোমার অনেক শুক্রিয়া আমার এমন ফাউল বানানোর জন্য। এনেছে আজ। পুরো গলিটা নিথর, বাতাস নেই। গাছের পাতাগুলো পর্যন্ত থেমে গেছে, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের মৃদু আওয়াজ। চাঁদের আলোয় ঢেকে থাকা রাস্তাটা এমনভাবে জ্বলে উঠছে যেন কারো মন খারাপের কথাগুলো নিঃশব্দে ছড়িয়ে আছে তার উপর। আকাশ দাঁড়িয়ে আছে আরোহীদের বাসার সামনে, মাথার উপর দিয়ে হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, আর দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠছে, যেন এই নীরবতাকে কেটে ফেলার ব্যর্থ চেষ্টা। রাতের হাওয়াটা কেমন এক বিষণ্ণতার ভার বইছে। গাছের ছাই রাস্তায় পড়ে এক একটা স্মৃতির মতো মনে পড়াচ্ছে সব ভুল বোঝাবুঝি, সব না বলা কথা। চাঁদের আলোয় আকাশের মুখটা দেখা যাচ্ছে পরিষ্কার, শুধু চোখ দুটো কেমন ছায়া ঢাকা, ক্লান্ত, অপেক্ষায় পোড়া। ফোনের স্ক্রিনে বারবার একই নাম, জলপরি, কিন্তু ওপাশে কোনো সাড়া নেই।
চোখ তুলে উপরে তাকালো সে। জানালার পর্দা অল্প নড়ছে হাওয়ায়, কিন্তু আলো নিভে আছে। সব কিছু ঠিকই আছে বাইরে থেকে, শুধু কারণ মনটাই যেন তালা মেরে বসে আছে ভেতরে। আকাশ নিঃশব্দে দাঁড়িয়ে, ঠোঁটে ধরা এক চাপা দীর্ঘশ্বাসে। জ্যোৎস্না রাত তার জন্য প্রেমে নয়, অপেক্ষার অনুতাপের। জলপরি নামটা স্ক্রিনে জলজল করছে, কিন্তু রিং হচ্ছে বেমালুম, কেউ ধরছে না। প্লিজ একবার কথা বলো জলপুরি। মনে মনে প্রার্থনার মতো উচ্চারণ করলো আকাশ। চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া ছেয়ে গেছে, গাছের পাতাগুলো থেমে গেছে যেন। বাতাস ও নিঃশব্দে আকাশের হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছে। এই চুপচাপ শহরের মাঝে শুধু তার নিঃশ্বাসের শব্দটা শোনা যাচ্ছে। হঠাৎ নিচু স্বরে সে নিজেই বলে উঠল, রাগ করেছিস ঠিক আছে, কিন্তু এভাবে ফোনটাও না ধরলে আমি কোথায় যাব বলো তো? এত তেজ কই দিয়ে আসে আল্লাহ জানে। চোখে অদৃশ্য জল, ঠোঁটে চাপা ক্লান্তি, তবুও দাঁড়িয়ে আছে এই জ্যোৎস্না রাতে নরম চাঁদের আলো ভেজা পাথরের পাশে, একটুখানি ক্ষমা আর ভালোবাসার আশায়। আমি জানি তুমি ইচ্ছে করে কল ধরছো না জলপুরি। তুমি যদি 5 মিনিটের মধ্যে নিচে না আসো, এতটা দূরে চলে যাব তোমার জীবন থেকে খুঁজলেও পাবে না। এই মেসেজটা আরোহীর ফোনে পপ আপ হতেই হুট করে আরোহীর বুকটা কেঁপে উঠল। মনে মনে ভাবল, রাঙামালাকে খুঁজে পাবে না মানে? তাড়াতাড়ি ফোনটা চট করে হাতে নিয়ে রেগেই আকাশকে মেসেজ দিল, খুঁজে পাবো না মানে? কিন্তু তারপরে একেবারে নিস্তব্ধতা। কোনো কল না, কোনো রিপ্লাই না। তাড়াতাড়ি জানলার কাছে এসে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে বাইকের সামনে হেলান দিয়ে। কেউ যদি দেখে ফেলে আজ তো রাখবে না এই ছেলেকে। এবার আরোহী নিজেই ফোন দিচ্ছে, কিন্তু আকাশ কেটে দিচ্ছে। আরোহীর মাথাটা গরম হয়ে যাচ্ছে। হঠাৎ আরেকটা মেসেজ পপ আপ হলো। 5 মিনিটের 2 মিনিট বাকি। মেসেজটা দেখার সঙ্গে সঙ্গে আরোহী তাড়াতাড়ি প্লাজো আর টপের উপরে কাবার থেকে বের করে একটা ওড়না জড়িয়ে নিল। আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে বেরোতে লাগলো। মনে মনে ভয় করছে, আব্বু আম্মু যদি দেখে তাহলে হাজার প্রশ্ন করবে। ভয় করছে আবার যেন বুকের ভেতর একরকম বিদ্যুৎ খেলে যাচ্ছে। ওদের অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসতেই দেখলো আকাশ ওর সামনের দিকে তাকিয়ে আছে। এসে দুম করে কিল বসিয়ে দিল আকাশের বাহুতে আর গম্ভীর গলায় বলে উঠল, ঢং কর এত রাতে, বাসার সামনে কি চাই? আকাশের মুখ থেকে বেরোলো একটা শব্দ, আউচ! আকাশ একটু না কাঁপিয়ে চোখে চোখ রেখে বলল, তোমাকে। আরোহী ঠোঁট বাঁকিয়ে কড়া গলায় বলল, নাইট ক্লাব যান, ওখানে অনেক আছে। আকাশ শান্ত স্বরে বলল, তোমার মতো আর কেউ নেই জলপুরি, আর যাব না, কথা দিলাম। আরোহী তাচ্ছিলের ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। আপনার জানার দরকার নেই। আকাশ আরোহীর কথায় কান্না দিয়ে ব্যাকসিটে বেঁধে রাখা হেলমেটটা খুলে আরোহীকে পরিয়ে দিতে লাগলো। আরোহী আকাশের কাণ্ড দেখে চমকে বলে উঠল, কি করছো? কিডন্যাপ। মানে? আকাশ বাইকে বসে স্টার্ট দিতে দিতে বলল, ওঠো। এত রাতে কোথায় যাব? মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, 30 মিনিট নেব তোমার থেকে। এবার ওঠো, নইলে তোমাদের এলাকার লোকজন এভাবে দুজনকে দেখলে ধরে বিয়ে দিতে। আমার কোনো সমস্যা নেই, এবার দেখো তুমি কি করবা। ছিঁড়ে তো ভিতর ডিম, এত সাহস আসলো কই থেকে? যখন থেকে আমার জলপরি যাওয়ার কথা বলেছে, এবার উঠবে নাকি? কথা না বাড়িয়ে আরোহী উঠে পড়ল বাইকে। বাইক চলল নিঃশব্দ জ্যোৎস্নামাখা পথে। অল্প কিছুক্ষণের মধ্যেই গিয়ে থামলো এক লেকের পাশে। আরোহী বুঝে পাচ্ছে না হঠাৎ আকাশ তাকে এই লেকের পাশে কেন নিয়ে আসলো। আসো এখন কেন আমাকে আনলে? আসো, বুঝতে পারবে। আরোহী যখন আসে পায়ের নিচে জ্বলে ওঠে প্যাথো লাইটস। প্রতিটি ধাপে যেন ফুল ফুটে উঠছে তার জন্য। আকাশের চোখে আবেগে ভেজা এক পলক দৃষ্টি। চারপাশ নিস্তব্ধ, বাতাসে গোলাপের মৃদু সুবাস। আকাশের উজ্জ্বল জ্যোৎস্না, চাঁদের আলোয় ভেজা ঘাসের উপর বিছানো এক লাল কার্পেট। তার শেষ মাথায় রাখা ছোট্ট একটা টেবিল যেন ভালোবাসার প্রতিটি সেকেন্ড গুনে রাখছে। ওই টেবিলের চারপাশে রাখা শত শত গোলাপের পাপড়ি, মাঝখানে সোনালি রিবনে বাঁধা একটি বড় ব্যাগ গোলাপের তোড়া। আকাশ আরোহীকে সঙ্গে নিয়ে এসে সেই টেবিলের পাশে দাঁড়িয়ে পড়ল। টেবিলের ঠিক পেছনে তৈরি করা হয়েছে একটি হার্ট শেপ আর্টস, যা সাদা আর লাল রঙের ফুল দিয়ে সাজানো। সেই আর্টসের উপরে ঝুলছে ছোট ছোট ফেরি লাইট, যেন তারারা নেমে এসেছে পৃথিবীতে। এই সব দৃশ্য দেখে আরোহীর মনে হলো সে যেন পাড়ি দিয়েছে স্বপ্ন দুনিয়াতে। আর্টসের মাঝখানে সোনালি রঙে লেখা, বি মাইন ফর এভার।
একদিক থেকে হালকা হাওয়াই দুলছে সাদা শের কাপড়, যেন স্বপ্নেরা নাচছে প্রেমের ছন্দে। এইসবের মাঝেই সেই সুন্দর পুরুষটি আরোহীর সামনে এসে দাঁড়ালো। আরোহীর হাত দুটো নিজের দিকে নিয়ে এসে আকাশ বলে উঠল, জানো জলপুরি, আমার তোমায় নিয়ে অনেক স্বপ্ন ছিল। যেদিন থেকে তোমায় নিজের একান্ত জলপুরি ভেবেছি, সেদিন থেকেই তোমাকে আমি আমার করে নিয়েছি। ভেবেছিলাম যেদিন ডাক্তার হয়ে যাব, সেদিন রাজকীয়ভাবে তোমার বাবার কাছে গিয়ে তোমায় নিজের করার আবদার রাখবো। আরোহী যেন এসব শুনে এক ভাবশীল দুনিয়াতে প্রবেশ করছিল। আকাশের হাত থরথর করে সৃষ্টি হলো এক কম্পন, কপালে ফুলে উঠছে বিন্দু বিন্দু ঘাম। তবু সে নিজেকে সামলে একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু তুমি তো তা হতে দিলে না, কারণ আমি তুমিকে শুধু নিজের জন্য চাই। অন্য কোনো ব্যক্তি আমার থেকে এই তুমিকে নিয়ে যাবে, সেটা আমি কি করে সহ্য করব? আমি চাই পৃথিবীর প্রতিটি জ্যোৎস্না যদি একটা মুহূর্ত হয়, সেগুলো কেবল তোমার হাত ধরে কাটুক। টেবিল ওপর রাখা গোলাপের তোড়াটা নিয়ে আরোহীর সামনে হাঁটু গেড়ে বসে একটু থেমে বলে উঠল, এই আমি আকাশ খান, তার নিজের জলপুরি ইয়াসমিন আরোহী চৌধুরীর সঙ্গে হালালভাবেই জীবনের প্রতিটি সমুদ্র সৈকত দেখতে চাই। তো মিস আরোহী, আপনি কি এই আমির সঙ্গে জীবনের প্রতিটি সমুদ্র সৈকত দেখতে রাজি আছেন? সবচেয়ে অবাক করা জিনিস, লেকের ওপার থেকে ছোট ড্রোনে ঝুলছে একটি ছোট ব্যানার, যেখানে সাদা ফরম ইয়োর রাঙ্গামুলা বিমাই জলপুরি ফর এভার। আরই চোখের কানিস বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। এই দিনটার জন্য সে নিজেও তো মনে মনে অপেক্ষা করছিল। এটাও সম্ভব তার জীবনে? ছোটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। কি হলো বলেন মিস আরোহী? এমন কিছু বলবেন না যার জন্য আমার নিজের হার্টের সার্জারির প্রয়োজন হয়। আরোহী আকাশের হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে আকাশকে দাঁড় করিয়ে আকাশের শক্ত হাত দুটো নিজের ওই ছোট্ট দুই হাতের মধ্যে নিয়ে বলল, আমি আমার জীবনের প্রতিটা গরমে, প্রতিটা শীতে হালালভাবেই এই আমার একান্ত রাঙামূলো সবজি আমার বাসায় রাখতে চাই। এই শুনে আকাশ জড়িয়ে ধরল আরোহীকে। মনে হচ্ছে সর্বসুখ খুঁজে পেয়েছে। এতে এত সুখ জানলে সে আগেই প্রপোজ করে দিত। হঠাৎই আরোহী আকাশের বুকে এক কিল দিয়ে বলল, আগে বললে না কেন, একটু সেজে আসতাম। আকাশ মুচকি হেসে জবাব দিল, তাহলে কি আমার জলপরীকে সারপ্রাইজ দিতে পারতাম? এখন বলো, তুমি কি এখনো রেগে আছো সোনা? আরোহী আকাশের বুকে মাথা রেখে চোখ বুজে। চাঁদের আলো, বাতাস, লেকের ঢেউ সব যেন নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল তাদের মিলনের। আকাশ আর আরোহীর মাঝে কোনো শব্দ ছিল না, শুধু চোখে চোখ রেখে অনুভব করছিল এক গোপন ভাষায়। দুজনেই যেন কথা বলছিল, অথচ কেউ কিছু বলছিল না। আরোহীর চোখে ছিল অশ্রুজল, আর আকাশের চোখে তীব্র ভালোবাসা। আকাশ দুহাত দিয়ে আরোহীর মুখখানি ধরল। চোখে চোখ রাখতেই যেন সময় স্থির হয়ে গেল। সে নীরবতা ভেদ করেই হৃদয়ের স্পন্দন বুঝিয়ে আকাশ বলে উঠল, এই আমি আর তুমি চিরকাল। এবার বাসায় চলো সোনা, নইলে হবু শ্বশুর আব্বা আমায় খুন করে আগামীকাল। এই শুনে ভেসে উঠল আরোহীর হাসির আওয়াজ, যার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আকাশ মনে মনে বলে উঠল, আজ থেকে তোমার সব হাসির পেছনের কারণ যেন আমিই হতে পারি। সকালের আলোটা জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরে ছড়িয়ে পড়ছে। রুমের জানালাটা অর্ধেক খোলা। বাড়ি থেকে ভেসে আসছে গ্রীষ্মকালের হালকা বাতাস, রোদের উষ্ণতা আর ফুলের গন্ধ মিশে আছে তাতে। পাতলা পর্দাটা দুলছে সেই হাওয়ায়। মাঝে মাঝে রোদের ছায়া এসে তিয়াশার বিছানার চাদরে নামছে। সিলিং ফ্যানের ঘূর্ণনে একটানা শব্দ পড়ছে, সেই শব্দ যেন ঘুম ভাঙ্গার নরম সঙ্গীত। তিয়াশা ঘুম ভেঙে ধীরে ধীরে চোখ মেলে এইদিক ওদিক দেখতে নজরে এলো জায়ন সোফায় ঘুমিয়ে আছে। তার শান্ত মুখে যেন রাতভর ঘুম জমেছে নির্ভার হয়ে। এমন নিষ্পাপ মুখটা দেখে কে বলবে এই লোকটা এতটা বদমেজাজি, এতটা জেদি? তিয়াশা ধীরে ধীরে উঠে এলো জায়নের কাছে, চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ওর মুখের সামনে, যেন এই মুহূর্তটা একটু বেশি করে নিজের করে নিতে চাইছে। তারপর নিঃশব্দে চলে গেল নিজের রুমে। সকালের শাওয়ার নিয়ে এখন যেন শরীরটাও একটু হালকা লাগছে। মনের মধ্যে এক ধরনের অজানা উত্তেজনা। অনেক দিন পর সে ভার্সিটিতে যাবে। বিয়ের পর এই প্রথম এই বাসা থেকে বাইরে পা রাখবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বুলাতে বুলাতে মনে পড়ে গেল ফেলে আসা জীবনের
অসংখ্য পরিচিত মুখ। হঠাৎ করেই বুকের ভেতর টান পড়ে। বড় আম্মু, আম্মু, ছোট আম্মু, বড় আব্বু, আব্বু, ছোট চাচু, সবার মুখগুলো এক এক করে চোখে ভেসে উঠল। কতদিন হয়ে গেল কারোর সাথে আর দেখা হয় না, কথা হয় না। খুব ইচ্ছে করছে একটিবার সবার সঙ্গে দেখা করতে। সব কিছু কি সত্যি এতটাই দূরে চলে গেছে? তিয়াশার চোখের কোণে জমে থাকা সেই প্রশ্নের জল এই সকালে সূর্যের আলোই যেন হালকা কুয়াশার মতো মনের ভিতর পড়ে গেল। একটা হালকা গোলাপি রঙা স্কার্ট আর সাদা টপ পরে, খোলা চুলে হালকা কাজল, হালকা লিপস্টিক, সামান্য সাজে নিজেকে পরিপাটি হয়ে ভার্সিটির ব্যাগ নিয়ে নিচে নেমে এলো তিয়াশা। ভার্সিটির সব বই, নোটস আর যাবতীয় যা ছিল সব যেন রেডি করে ওর বুক সেলফ ও টেবিলে রেখে দিয়েছিল। গায়ে সকালের আলো, চোখে একটু উজ্জ্বলতা। আজ অনেক দিন পর সে ভার্সিটিতে ফিরছে। মনে মনে একরকম উত্তেজনা কাজ করছে। নিচে এসে চোখ পড়তেই চোখ আটকে গেল। জায়ন সোফায় বসে, কালো শার্ট আর ধূসর ফর্মাল ট্রাউজারে যেন অপূর্ব লাগছে। হাতে ফোন, চোখে একরকম গুরুত্ব। তিয়াশার চোখ আটকে গেল তার চেহারায়। মনে মনে ধরা গলায় বলে উঠল, আহা বেটা, যাই পরে এত মাশাআল্লাহ লাগে কেন? জান আগেই বলেছিল সে নিজেই তিয়াশাকে ভার্সিটিতে নামিয়ে দিবে, রোজও নিয়েও আসবে। আজ নতুন অফিসে যাবে, দেখবে কতদূর কী কাজ হয়েছে। তাই দুজনেই একসাথে নাস্তা করে বেরোবে আজ। তিয়াশার চোখে ভালোবাসার ঝিলিক আর তার পায়ে ভার্সিটির উচ্ছ্বাস। কিন্তু এই ছোট্ট সুখটুকু যে জায়নের বদমেজাজের ঝড়ে হঠাৎই উড়ে যাবে কে জানত। তিয়াশাকে চোখে পড়তে জায়নের মুখে মুহূর্তেই ছায়া নামে। তার ভুরু কুঁচকে গেল। সোফা থেকে উঠে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে রাগ আর অধিকার মিশে এক ধরনের গাঢ় আবেগ। সোজা তিয়াশার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? তিয়াশা থমকে গেল হতভম্ব হয়ে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মনে মনে বলল, এই লোক কি আবার ভুলে গেল গতকাল রাতের কথা? ও আল্লাহ, আমার জামাইয়ের ভুলের রোগ আছে বুঝি। তবুও শান্তভাবে জবাব দিল, আপনিই তো বলেছিলেন আমি ভার্সিটিতে যেতে পারি, ভার্সিটি যাচ্ছি। জায়নের চোখ জ্বলে উঠল আরও গাঢ় আগুনে। যেন কিছু না বলে একধরনের অধিকার বোধে এক পা সামনে এগিয়ে এসে তিয়াশার মুখের চল চেপে ধরে কণ্ঠ নামিয়ে প্রশ্ন করল, তুই বিবাহিত না অবিবাহিত? তিয়াশার মুখ ফ্যাকাশে জায়নের এই রূপ দেখে। মনে মনে বলল, নিজের বিয়ের কথাও ভুলে গেছে নাকি? তিয়াশার গলার স্বর কেঁপে উঠল। চোখে পড়ে জায়নের চোয়ালে একটানা শক্তি। ভেতরে এক অস্থির দাহ যেন ছুটে আসছে ওর দিকে। তিয়াশা গলা শুকিয়ে আসা কণ্ঠে জবাব দিল, বিবাহিত তো আমি। জায়নের চোখ তখন একরকম আগুন। জায়ন দাঁতে দাঁত চেপে বলল, তোকে দেখে কেউ বলবে তুই বিবাহিত? স্কার্ট আর টপ পরে বাচ্চা সাজার ইচ্ছে হয়েছে? হাতে চুড়ি কোথায়? ওই যে বিয়ের পরে মেয়েরা নাকি কি যেন পরে, সেটা কোথায়? ভুলে যাচ্ছিস তুই এখন আর মিস নেই, মিসেস হয়েছিস। এই আবরার জায়ন চৌধুরীর বউ। অবিবাহিত সাজার ইচ্ছে হয়েছে? তিয়াশা মনে মনে ভাবছে, রাতে এত সুন্দর ব্যবহার করলো, এখন আবার বদমেজাজ মুড নিয়ে ফিরে এসেছে। ও আল্লাহ, আমার বরটাকে কাল রাতের মুডে ফিরিয়ে দাও না। তিয়াশা মাথা নিচু করে ধীমক কণ্ঠে বলল, নো স্পিন বলে আমার নাক ফোটানো নেই। আর কোন ড্রেস পরে যাব ভার্সিটিতে? জায়ন তিয়াশার মুখটা নিজের কাছে নিয়ে এসে আরেকটু চেপে ধরল। বুঝতে পারছিস না কি পরে যাবি? নাক ফোটানো নেই? তাহলে ফুটিয়ে তারপর যাবি ভার্সিটি। 10 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে আসবি। আমার সামনে যা ইচ্ছা তাই পর, কোনো মানা নেই। কিন্তু বাইরের কারো চোখে যদি আমার বউ পড়ে যায়, যদি কারো চোখে এতটুকু সাহস জন্মায় তোকে অপলক দেখার, আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। তিয়াশা আর তর্ক করলো না, ধীরে ধীরে উঠে গেল উপরে। বিপিক করতে করতে বলল, ভালো লাগে না এইসব মানুষ নিয়ে কেউ সংসার করতে পারে। ও আল্লাহ, মাফ করো আমায়, আমার বরের মাথাটা ঠিক করে দাও। একটু পরেই আবারও নিচে নেমে এলো। তিয়াশা কালো রঙের ঘেরওয়ালা লং চুড়িদার পরে, দুহাতে একবার চুড়িও পরেছে। দেখতে মাশাল্লাহ লাগছে। জায়নের চোখ যেন আটকে গেছে, নজর যেন ফিরাতে পারছে না তিয়াশার দিক থেকে। বউ এত সুন্দর কেন বুঝে পায় না? কি করে এত মায়া নিয়ে দাঁড়িয়ে থাকে তার বউটা? কি করে সহ্য করবে এইভাবে? ভার্সিটিতে গেলে তো ছেলেগুলো মুখে কিছু না বললেও তার বউকে ঠিক দেখবে। তবু মুখে রুক্ষতা রেখে বলল, এত সেজেছিস কেন? তিয়াশা আর চুপ থাকলো না, বিরক্তি নিয়েই বলল,
আপনার মাথা খারাপ হয়েছে বুঝি? কোথায় সেজেছি? জায়ন ঠান্ডা গলায় এক নিঃশ্বাসে বলে উঠল। আমি জানি না, চেঞ্জ করে আয়, কোনো ঢিলা কিছু পরে আয়, না হলে সোজা বোরখা পরে আসবি, সবচেয়ে বেস্ট। তিয়াশা আবারও উপরে চলে গেল আর সহ্য করতে পারল না, মনে মনে দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটি যাওয়া না, যেন ড্রেসের ক্যাটালগে মডেলিং করছি। এই বদমেজাজি ব্যাটার পজিটিভনেস সবচেয়ে অসহ্য। সহ্যের ক্ষমতা দিও আল্লাহ আমায়। খানিক বাদে মুখে একরাশ রাগ, চোখে চাপা অভিমানের রেখা আর পায়ে ধীর অথচ দৃঢ় পায়চারি নিয়ে তিয়াশা নিচে নামল। তার গায়ে বেগুনি রঙা পাকিস্তানি কাটলং চুড়িদার, যার ঝিরঝিরে ওড়নাটা যেন হাওয়ার ছোঁয়ায় বারবার জানিয়ে দিচ্ছে এই মেয়েটা রাগ করলো, রঙিন অভিমান করলো, অসাধারণ। জানের চোখ আটকে গেল সেই দৃশ্যের। ওই মেয়েটা যাই পড়ুক না কেন, যেন রঙের রানী। একখানা শাড়ি হোক বা শুধুই এক ঘরোয়া চুড়িদার, তার সৌন্দর্য নিজেই নিজের ভাষা খুঁজে নেয়। জান ধীরে ধীরে তিয়াশার কাছে এগিয়ে এলো, হাত বাড়িয়ে ওড়নাটা একটু আদরে ঘোমটার মতো করে গুছিয়ে দিল। তার মাথায় যেন নিজের চোখে এক চুলও কম না ঢাকে তাকে। তারপরও দুজনে নির্ভরতার একসাথে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ল। বাইরে সূর্যের আলো তখনও একেবারে ঝাঁপিয়ে পড়েনি, কিন্তু জায়নের চোখে আগুন, অদ্ভুত এক দখল ও টান। জেমস চালাচ্ছে গাড়ি, আর পেছনে বসা তিয়াশা আর জায়ন। হঠাৎ তিয়াশার দৃষ্টি জানালার বাইরের দিকে পড়তেই চমকে উঠে বলল, এটা তো ভার্সিটির রাস্তা না। জায়ন তখনও হাত ধরে আছে, ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠল, চুপচাপ বসে থাক, ঠিক জায়গায় পৌঁছে দেব। গাড়ি এসে থামে এক অভিজাত জুয়েলারি শপের সামনে। তিয়াশা বিস্ময়ে চোখ বড় বড় করে তাকায়। এখানে কেন? কোথায় যাচ্ছি আমরা? জান একটিও কথা না বলে তার হাতটা আবার নিজের মুঠোয় নিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে একটি জুয়েলারি শপের সামনে। কাছের দরজার ওপাশ থেকে দুজন ইউনিফর্ম পরা স্টাফ দরজা খুলে ওদেরকে স্বাগত জানায়। তিয়াশার মনে কোণে তখন প্রশ্ন আর এক অজানা উত্তেজনার মিশেলে কেন যেন তার মনে হচ্ছে আজকের এই সকালটা শুধুই ভার্সিটি যাওয়ার সকাল নয়, বরং কিছু একটা বদলের, ঘোষণার কিংবা বন্ধনের নতুন অধ্যায় শুরু। জুয়েলারি কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা দুই স্টাফ, একজন পুরুষ অন্যজন মহিলা, উচ্ছ্বাসিত হাসি নিয়ে সামনে এগিয়ে এলো। মহিলাটি চোখে মুখে সৌজন্য মাখানো এক আলতো হাসি ছড়িয়ে পড়ল, গুড মর্নিং স্যার, হোয়াট উড ইউ লাইক টু সি? যেমন তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, I want to see your diamond collection. Nose pins for her and a couple rings. One for each other. মহিলাটি পেশাদারিত্ব বজায় রেখে মুচকি হেসে বলল, অফকোর্স স্যার, উই হ্যাভ এ বিউটিফুল কালেকশন, জাস্ট এ মোমেন্ট প্লিজ। 2-1 মিনিটের মধ্যেই একের পর এক চকচকে বক্স সাজিয়ে তোলা হলো সামনে, নানান ডিজাইনের ডায়মন্ড নোজ পিন। তিয়াশা খানিকটা সংকোচে তাকিয়েছিল সব কিছুর দিকে, যেন কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ জায়নের চোখ আটকে গেল একটি ছোট কিন্তু চোখ ধাঁধানো হিরে বসানো নাকফুলে। ওইদিকে ইশারা করে মহিলাটিকে বলল, I like this one. I want my wife to wear it right now. Do you have the facility for piercing? এবার পাশের ছেলেটি এগিয়ে এসে বিনয়ী ভরে বলল। তিয়াশা কিছু বলতে যাবে, তার আগে যেন চট করে গম্ভীর স্বরে বলে উঠল। I go with her? মহিলাটি কিছুটা হকচকিয়ে বলল, সরি স্যার, ইউ ক্যান্ট এন্টার দ্য প্রসিডার রুম। জন ঠান্ডা কণ্ঠে কিন্তু দৃঢ় স্বরে বলল, Then you can assist my wife, not him. শিওর স্যার। মেয়েটি সঙ্গে সঙ্গে সম্মতি জানালো। জায়নের এই দৃঢ় কৃতিত্বে তিয়াশা দাঁতে দাঁত চেপে মনে মনে বলতে লাগলো, উফ, এই লোকটা না একদম অসহ্য ধরিয়ে দিল। এখানেও শুরু করে দিল। মেয়েটি তিয়াশার দিকে মৃদু হাসি ছড়িয়ে বলল, প্লিজ ম্যাম, দিস ওয়ে, ইউ ক্যান কাম উইথ মি। তিয়াশা একটু লজ্জা আর রাগ মিশিয়ে পেছন ফিরতে ছেলেটি একভাবে তাকিয়েছিল, কিন্তু সেই চাহনি ঠিক ধরা পড়ে যায় জায়নের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে। সে গটগটে ভঙ্গিতে সামনে সে দাঁড়িয়ে বলল, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমার পছন্দ না আমার স্ত্রীর দিকে অন্য কোনো পুরুষের নজর। নিজের চাকরি ভালোবাসলে চলো আমাকে রিং কালেকশন দেখাও। ছেলেটি চোখে মুখে ভয়ে সাপ নিয়ে তাড়াতাড়ি সাড়া দিল। সঙ্গে সঙ্গে সে জায়নকে নিয়ে এগিয়ে গেল রিং কাউন্টারের দিকে। বিভিন্ন ডিজাইনের রিং ঘাটতে ঘাটতে জায়নের চোখ আটকে গেল একটি সিম্পল অথচ এলো চুলের প্রেমিকের মতো নরম এক জোড়া কাপল রিং। ছেলেটিকে দেখে বলল, I want this one. Pack it, please.
ছেলেটি চোখে মুখে ভয় তবু হাসি মুখে বলল। আবারও প্রশ্ন করল। আপনাদের ম্যানেজার কোথায়? কল হিম, বলবেন মিস্টার আবরার এসেছেন। শার্টের কলার সামান্য টানাটানিতে জায়নের কণ্ঠে ছিল এক ধরনের অধিপত্য। সেই স্বরের সামনে যেন কাউন্টার স্টাফ ছেলেটি কিছুক্ষণের জন্য হঠাৎ নিজের পরিচয়টুকুও ভুলে গিয়েছিল। যুবথুবু হয়ে বলল। সে এক দৌড়ে চলে গেল অফিস রুমের দিকে। এদিকে অন্য প্রান্তে নোসপিন ফোটানোর ব্যথায় তিয়াশার গালের নিচে গড়িয়ে পড়ছে এক ফোঁটা জল, যা শুধু শরীরের ব্যথা নয় বরং এক দুর্বলতার প্রকাশ। আর তারই মাঝে হীরের নোসপিনটার চকচকে কিরণে তিয়াশার মুখটা যেন আরও এক ধরনের কোমল আলোয় উজ্জ্বল হয়ে উঠছিল। ওই মেয়ে স্টাফটি মাথা নিচু করে নম্র স্বরে বলল। ম্যাম, আপনি এমনিতেই এত সুন্দর, আর এখন আপনাকে দেখে মনে হচ্ছে যেন ছবির মতো কেউ। এই নোসপিনটা আপনাকে একদম মানিয়েছে। স্যারের নিশ্চয়ই খুব পছন্দ হবে। তিয়াশা ব্যথায় কুকড়ে গিয়ে বলল। থ্যাংক ইউ আপু, কিন্তু অনেক ব্যথা করছে। মেয়েটি কোমল হাসিতে ভরিয়ে বলল। একটু ব্যথা হতেই পারে ম্যাম, কিন্তু আপনি মেডিকেল স্টোর থেকে যদি একটা পেইন কিলার খেয়ে নেন তাহলেই আর কষ্ট লাগবে না। তিয়াশা মাথা নাড়ল। কথার শক্তিটুকুও যেন কোথাও খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ম্যানেজার এসে হাজির। অর্ধবয়স্ক, মাথার কিছুটা চুল সাদা, পরনে কালো ব্লেজার, তার মুখে পেশাদার এক গাল হাসি। আরে মিস্টার আবরার, আই এম সো সরি, আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন বুঝিনি। জায়ন তার সেই স্থির রোবটিক অথচ অদ্ভুতভাবে মায়াবী গলায় বলল। ইটস ওকে মিস্টার ফারিন, আই জাস্ট নিড মাই থিং। রেডি আছে তো? ম্যানেজার খানিকটা হাঁপাতে হাঁপাতে বলল। জি স্যার, রেডি আছে। আপনি গতকাল রাতে যেই টাইমে আপনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিলেন তখন কাজটা একটু ঝুঁকি ছিল, কিন্তু আপনি যেহেতু আমাদের কালেকশন থেকে পছন্দ করেছেন আমরা সেটা অ্যাডজাস্ট করতে পেরেছি। নতুন কিছু বানাতে বললে সম্ভব হতো না এত কম সময়ে। তিয়াশা সেই মুহূর্তে বেরিয়ে এলো, মুখে হাত চেপে ধরা, চোখ লাল। সেই লাল চোখ দিয়ে নেমে আসা জলের রেখা যেন এক অপরাধবোধ ছড়িয়ে দিচ্ছিল বাতাসে। সে কিচ্ছু বলেনি, তবুও তার কষ্ট যেন চারপাশে ছড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে জায়নের সমস্ত চিন্তাভাবনা থেমে গেল। তার সামনে এগিয়ে আসা একমাত্র মানুষটার চোখে জল, যে চোখের প্রতিটি অশ্রুবিন্দু তার সমস্ত অহংকে ধুলোয় মিশিয়ে দিতে যথেষ্ট। সে এক ছুটে গেল, তিয়াশার বাহু চেপে ধরে চিৎকার করল। কি হয়েছে জান, তোর চোখে জল কেন? চারপাশ থমকে গেল। কয়েকজন কর্মচারী গিলতে পারল না থুতুও। জায়নের চোখে ছিল এক নিষ্ঠুর আগুন, অথচ সেই আগুন যেন প্রেমের অতল থেকে উঠে আসা শীতল দাবানল, যা সব ধ্বংস করে তবেই শান্ত হয়। তিয়াশার পাশের মেয়েটির দিকে আঙ্গুল তুলে গর্জে উঠল। আমার ওয়াইফের চোখে জল কেন? যদি এটা আপনাদের কারণে হয় আমি আপনাদের জাহান্নাম দেখিয়ে ছাড়বো। তিয়াশা এদিকে ব্যথায় মরে যাচ্ছে, তারপর এসব। নিজেই তার স্বামীর এই উন্মাদ আচরণে কিছুটা বিরক্ত হয়ে নাকের থেকে হাত সরিয়ে বলে উঠল। আরে আমি ব্যথায় কাচ্ছি, ওনাদের কোনো দোষ নেই। আপনি শুধু শুধু আর ভয় দেখিয়ে না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এদিকে তিয়াশা নাক থেকে হাত সরাতেই জায়নের যেন কথা বন্ধ হয়ে গেল। তার দৃষ্টি তখন আটকে ছিল তিয়াশার মুখে। বুকের মধ্যে শুনতে পাচ্ছে নিজের হৃদস্পন্দন এর আওয়াজ। মনে মনে ভাবছে, এত সুন্দর লাগলে জানলে কিছুতেই এইসব পড়াতাম না। হ্যাঁ রে বউ, আর কত ভাবে মারবি? এর মধ্যে ম্যানেজার ছুটে এসে বলল। স্যার, প্রিয়াসিং এর জন্য ম্যামের পেইন হচ্ছে, পাশেই মেডিকেল স্টোর আছে, আপনি ওখান থেকেই ম্যামের জন্য পেইন কিলার নিয়ে নিন। জায়ন আর কথা বাড়ল না। সব বিল মিটিয়ে ছেলে স্টাফটি দুটো প্যাকেট জায়নের হাতে ধরিয়ে দিল। তারপর বাইরে বেরিয়ে আসলো দুজনেই। জায়ন তিয়াশাকে গাড়িতে বসি মেডিকেল স্টোর থেকে পেইন কিলার ও পানির বোতল এনে তিয়াশার হাতে ধরিয়ে দিল। তারপর নিজেও গাড়িতে বসে পড়ল নিঃশব্দে। তিয়াশার দিকে তাকিয়ে জায়ন বলল। আজকে তাহলে আর ভার্সিটি যেতে হবে না, বাসায় দিয়ে আসি তোকে। এতদিন পর ভার্সিটিতে যাচ্ছে সে, এটা কিছুতেই মিস করতে চায় না। সঙ্গে সঙ্গে তিয়াশা পেন কিলারটা খেয়ে জায়নের উদ্দেশ্যে বলল। আমি ঠিক আছি, মেডিসিন নিয়ে নিয়েছি, ঠিক হয়ে যাবে। এতদিন ছুটি হয়ে গেছে, আমি অনেক পিছিয়ে আছি। জায়ন তিয়াশার পড়াশোনার জীবনে বাধা হতে চায় না, কিন্তু এই অবস্থায় ভার্সিটিতে পাঠানো ঠিক হবে না, তাই বলল। আমি সব ম্যানেজ করে দেব, তুই বাসায় চল। তবুও একরাশ ভাব নিয়ে ঠোঁট বাঁকিয়ে পাউট করে বলল, প্লিজ, কিছু হবে না। বইয়ের এরকম কাণ্ড দেখে জায়নও মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দিল।
হঠাৎ করে জায়নের ফোনে একটা ফোন আসলো। কল রিসিভ করতেই জায়ন বলে উঠল, হ্যাঁ বল নাজিম। নাজিম নামটা শুনতেই তিয়াসের বুকের মধ্যে যেন টনটো বয়ে গেল। নাজিম ভাই, বৃষ্টি আপু। এর মধ্যেই কানে ভেসে এলো জায়নের পরবর্তী শব্দ, যা শুনে তিয়াসের চোখ ছানাপাড়া হয়ে উঠল। তুই দেশে আয়, সব দেখা যাবে। কথাটা আমায় আগে বললে তোকে হয়তো দেশ ছাড়তে হতো না। তিয়াসের মাথায় একের পর এক বজ্রপাত পড়ে যাচ্ছে। আমার জন্য হেল্পই হয়েছে রে নাজিম। এসব ছাড়, আমার লিটল বয় কোথায়? ওদিক থেকে নাজিম কি বলছে তিয়াসা জানে না, শুধু জায়নের কথা সে শুনতে পাচ্ছে। জায়ন তিয়াসের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে উঠল, হ্যাঁ, আমি তোর হেল্পফুল শালিকে ভার্সিটি ছাড়তে যাচ্ছি, পরে কথা হবে। তিয়াসা কি বলবে বুঝতে পারছে না। তার মানে ইনি জেনে গেছে সব, তাহলে আমায় কিছু বললো না কেন? জান এদিকে ফোন পকেটে রেখে নিঃশব্দে বসে রইল জানালার দিকে তাকিয়ে। তিয়াসা কি করবে, একবার জিজ্ঞাসা করবে, কিন্তু এর মধ্যে গাড়ি এসে দাঁড়ালো ভার্সিটির সামনে। তিয়াসা দরজা খুলে তাড়াহুড়ো করে নামতে যাবে, তার আগে জায়ন ওর হাত ধরে নিজের কাছে টেনে এনে বলল, এত তারা কিসের? 5 মিনিট চুপচাপ বস। পাশে রাখা ছোট্ট ব্যাগ একটা জুয়েলারি বক্স বের করলো, সেটা খুলে জোড়া ফিঙ্গার রিং বের করলো। একটা রিং নিজের হাতে নিয়ে তিয়াসার বা হাতের অনামিকায় পরিয়ে দিল, আরেকটা রিং তিয়াসার হাতে দিয়ে বলল, এটা আমার হাতে পরিয়ে দে। তিয়াসা লজ্জা আর মিষ্টি অভিমান মেশানো চোখে জায়নের দিকে তাকিয়ে ওর অনামিকা আঙ্গুলে রিং পরিয়ে দিল। আরেকটি জুয়েলারি বক্স রাখা ছিল, সেটা হাতে নিয়ে খুলে এক সরু অথচ দৃষ্টিনন্দন পেন্ডেন্ট চেন তার গলায় পরিয়ে দিল। চেনের প্রতিটা লিঙ্কে যেন ভালোবাসার এক একটা গল্প, আর মাঝের সেই ছোট্ট পেন্ডেন্টটি একেবারে জায়নের মতো করে কাস্টমাইজ করা, একান্ত গোপনীয়তা নিয়ে তাতে লুকিয়ে জিপিএস ট্র্যাকার। এর কারণ হলো গত সন্ধ্যা রাতে হয়ে যাওয়া ঘটনা। যতই তিয়াসা ঘরে থাকুক, তবু সে চায় না নিজেকে চিন্তায় রাখতে। তিয়াসা জানে না এই চেনের গল্প, সে শুধু মনে মনে বলছিল, আহা, আমার জামাই আবার রাতের মোড়ে ফিরছে বুঝি। কিন্তু সে তো জানে না এই ভালোবাসায় চেনে লুকিয়ে আছে নিরাপত্তার নামে এক গোপন পাহারা, এক ধরনের দখলদারি অধিকার। যখন জায়ন চেনটি পরা ছিল, তখন তিয়াসার শরীর থেকে উঠে আসা সেই নিঃশব্দ কোমল সুবাস যেন ধীরে ধীরে জায়নের শরীর জুড়ে এক অজানা ঝড় বয়ে যাচ্ছিল। তার উপরে এই ছোট্ট মুখটাই জলজলে হীরের নসপিন, আলোর কিরণে চিকমিক করে যেন ওর নিষ্পাপ সৌন্দর্য এক অপরাধী আকর্ষণ ঢেলে দিয়েছিল। এই এক মুখী বুঝি তার সবচেয়ে বড় বিপদ এখন নিষ্পাপ সৌন্দর্যের আবরণে লুকিয়ে আছে, এমন এক আহ্বান যা থামাতে পারে না কেউ। এর মুখে এক মায়াবী ক্লান্তি, চোখে হালকা জল আর নিঃশ্বাসে মিশে থাকা অল্প ব্যথার কাঁপুনি, যা সব কিছু একসাথে মিলে জায়নের সহ্যের প্রাচীর ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। এদিকে তিয়াসারাও একই অবস্থা, চোখ নামাতে পারছে না। চোখ দুটো নিজেই বন্ধ হয়ে এসেছিল তিয়াসার। জায়নের নিঃশ্বাস এতটা কাছে ছিল যেন প্রতিটা মুহূর্তে সে তাকে চেনার চেষ্টা করছিল নতুনভাবে। বুকের ভেতর কেমন যেন উত্থাল পাত্থাল করছে, দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। এক অদ্ভুত উত্তাপে ভরে যাচ্ছিল পুরো গাড়ির ভেতরটা। জায়ন একবার জেমসের দিকে মিরর গ্লাস দিয়ে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আউট। তিয়াসা এই শুনে মনে মনে কেঁপে উঠল। কি বলছে এই লোক? ওনাকে যেতে বলছে কেন? আমায় আবার কিছু করবে নাকি? জেমস বাইরে যেতে জায়ন তিয়াসাকে এক ঝটকে টেনে নিজের উড়োর উপর বসিয়ে পড়ল। ভুলে যাস, নেক্সট 2 মিনিট। এক মুহূর্ত দেরি না করি নিজের ঠোঁট বসিয়ে দিল তিয়াসার ঠোঁটের উপর। কিছুক্ষণ ঠোঁটের উপর তোলপাড় চালিয়ে নিচে নামতে নামতে গলার কাছে এসেই যেন তিয়াসার ত্বক ভিজিয়ে দিচ্ছিল অনবরত চুম্বনে। ওর ঠোঁট যেন আগুনের মতো জ্বলে উঠছে। এদিকে জোরে নিজের 2 বাহু দিয়ে চেপে ধরছিল তিয়াসাকে। তিয়াসার মনে হচ্ছিল এখনই শ্বাসরোধে মারা যাবে, আর সেই আগুন তিয়াসার গলার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। তিয়াসা বাধা দিতে চাইছে, কিন্তু জায়নের তীব্রতায় নিজেকে গুছিয়ে নিতে পারছে না। জায়ন হঠাৎ করেই উন্মাদ হয়ে পড়েছে। তিয়াসাও মেতে উঠতে চায়, কিন্তু এই পরিস্থিতিতে না, এই মুহূর্তে না। একবার যদি গলায় দাগ পড়ে যায়, তাহলে তো আর ভার্সিটিতে যাওয়াই হবে না। তাই আবারও থামাতে চাইছে তাকে। প্লিজ ছাড়ুন। পারছি না, অনেক কন্ট্রোল করেছি, আর পারছি না। জায়নের কণ্ঠে কাঁপুনি, চোখে অন্ধকার, সেজন্য তিয়াসার গলায় সুবাসে ওর কাঁপা নিঃশ্বাসে ওর ঠোঁটের প্রতিরোধে আরও বেশি করে জ্বলে উঠছে।
ওর ঠোঁট গলে পেয়ে আরও নিচে নামতে যেতেই তিয়াশা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কাপা কাপা কণ্ঠে বলল, আমরা ভার্সিটির সামনে, প্লিজ। তিয়াশার ধাক্কায় জ্যান যেন এক ঘোরের মধ্য থেকে ফিরে এলো। হঠাৎ করে নিজেকে ঝাঁকিয়ে জ্যান হুঁশে ফিরে পড়ল। সরি, সরি, আই এম সরি, ইউ ক্যান গো। তিয়াশা আর কোনো কথা বাড়ালো না। গাড়ি থেকে নামতে দেখল পরি আর আরোহী গেটের সামনে দাঁড়ানো। আরোহীর মুখে আজ একরাশ খুশি, মুখে ফুটে উঠেছে এক উজ্জ্বল আলোর ছোঁয়া। পাশে থাকা পরি একভাবে জেমসের দিকে তাকিয়ে আছে। জেমসও বারবার পরির দিকে তাকিয়ে ওর কাণ্ড দেখছে। দুজনের চোখে যেন কিছু বলছে, যেন দুজনের চোখে একটা অজানা গল্প লেখা। কিন্তু তিয়াশা আর পেছন ফিরে তাকানোর সাহস পেল না। এখনও বুকের ভিতর ধকধক করছে। তার শরীর এখনও জায়নের হাতের উষ্ণতা খুঁজে ফিরছে, কিন্তু মনটা থরথর করে কাঁপছে এই বেহুশ ভালোবাসার গাঢ়তায়। জ্যাম গাড়িতে বসে নিজের চুল ধরে টানছে। তার দৃষ্টিতে এখনও লেগে আছে তিয়াশার গায়ের গন্ধে মেশানো সেই মায়াবী সুবাস। আর মনের ভিতর ডাকছে একটা কথা, একদিন আমি পাগলই হয়ে যাবো এই মেয়ের জন্য। কি রে বেবি, তুই এত ঘেমে আছিস কেন? আরোহীর কথাই তিয়াশা যেন গভীর এক ঘোর লাগা অনুভব থেকে ধপ করে বাস্তবে ফিরে এলো। তিয়াশা কি করে বলবে ঠিক এইমাত্র গাড়ির মধ্যে কি ভয়ানক ঝড় বয়ে গেছে, কি অদ্ভুত এক নরম উষ্ণ স্পর্শে গলে যেতে যেতে নিজেকে টেনে এনেছে বাস্তবে। কারণ তারা কোনো প্রেমিক প্রেমিকা নয়, বরং পরিণত দাম্পত্যের বন্ধনে বাঁধা। তাই কথার মোড় ঘুরিয়ে তিয়াশা হালকা হাসি চাপিয়ে বলে উঠল, আমার কথা বাদ দে, তুই এত খুশি কেন সেটা বল। আরোহী কিছু একটা বলার জন্য মুখ খুলতেই পরি একগাল হেসে বলে উঠল, রাত বেরাতে যদি কেউ একদম সিনেমার মতো করে প্রপোজ করে, তাহলে কি আর খুশি না হয়ে পারা যায়? তিয়াশা কপাল কুঁচকে বলে উঠল। মানে? আরোহী এবার একরাশ লজ্জা মিশিয়ে নিচু করে একটু সাহস করে বলল, তোর ভাইয়া কাল রাতে আমাকে প্রপোজ করেছে। তিয়াশা খুশিতে চোখ বড় করে চেঁচিয়ে উঠল, কি? তার মানে তুই আজ থেকে আমার পাকাপোক্তভাবে ভাবি? আরোহী মৃদু হেসে লজ্জা নিয়ে বলল, জি ননদিনী। ওদের তিনজনের মধ্যে তখন একরকম ঘরোয়া উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। মুখে হাসির ঢেউ, চোখে আনন্দের ছটায় তারা হারিয়ে যাচ্ছে নিজেদের মেয়েলি আবেগে। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে ওই দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে এক ধরনের কুচাহনি, ঠোঁটে অশালীন হাসির আভাস। ঠিক সেই সময় জায়নের গাড়ির দরজা খুলে গেল গম্ভীর অথচ রাজসিক এক ভঙ্গিতে, চোখে সানগ্লাস, হাতে ফোন। জায়ন ধীরে ধীর পায়ে সামনে এগিয়ে এসে হিমশীতল কণ্ঠে তিয়াশার উদ্দেশ্যেই বলে উঠল, ভার্সিটির ক্লাস বুঝে আজকাল বাইরে হয়, ভেতরে যাওয়া যাচ্ছে না বুঝি? তিয়াশার রাগে যেন মনের ভিতর অগ্নি স্ফুলিঙ্গ ছুটে চলছে। এই লোকটা এতটা জ্বালায় কেন? এখন বুঝি ক্লাসরুমেও পেছনে পেছনে ঢুকে যাবে? যেন আরোহীর আর পরির দিকে তাকিয়ে বলল। ভেতরে যাও। তিনজনই ভয়ে একটু চুপচাপ হয়ে ভিতরে ঢুকতে শুরু করলো। কিন্তু যাওয়ার সময় পরি মুখ ফিরে এক চোখে তাকিয়ে নরম চোখের ইশারা ছুড়ে দিল জেমসের দিকে। আর জেমস সেই চোখে যেন হারিয়ে গেল। বুকের ওপর হাত রেখে মৃদু হাসিতে ফিসফিস করল, Don't do that, Bong Beauty. It's terribly bad for my health. যেন এবার ছেলেগুলোর দিকে এগিয়ে এসে বলল। নাইস ভিউ ছিল, তাই না? ওই ছেলেগুলোর একজন হালকা হেসে বলে উঠল, হ ভাই, তিনটায় একদম সেই ছিল, কিন্তু ওই বেগুনি চুড়িদার পরাটা তো একেবারে হৃদয় থামানো। উফ, কি হট মা। এর মধ্যে জেমস এসে জায়নের পাশে দাঁড়ালো। আরেকটা ছেলে হেসে আরোহী আর পরীর উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া, তাহলে ওই দুইটা আমার। জায়ন হালকা হেসে এক ছেলের কাঁধে হাত রেখে বলল, চল ভাই, ওইখানে একটু নিরিবিলি জায়গায় বসে ঠিক করি কারটা কে নিবে। পাবলিক প্লেসে এসব কথা বললে পাবলিক আমাদের কেলাবে। জেমস মনে মনে বলছে। আরে ইডিয়েটসগুলো, ওদিকে যাস না, যাস না। ওই ছেলের কথা শুনে জেমসের ভেতরটা গরম হয়ে গেছে। তবু ওদের বয়স ও অভিজ্ঞতার প্রতি এক ধরনের মায়াও জন্ম নিচ্ছে। বুঝে না কি বলছে, কিন্তু জায়নের চোখে মুখে তখন এক ঠান্ডা হিংস্রতা, এক গভীর ক্ষিপ্ত বাঘের মতো বিদ্রুপ হাসি খেলে যাচ্ছে মুখে। ওদের মধ্যেই এক ছেলে বলে উঠল, জায়ন এক মুহূর্ত চুপ থেকে বিড়ম্বিত এক হাসি নিয়ে জবাব দিল, হ্যাঁ রে, চিনি।
ওই বেগুনি চুড়িদার পরা ওটাই আমার বউ রে, কুত্তার বাচ্চা। হঠাৎ করে হাসি মুখটাই কেমন করে বদলে গিয়ে আগুন জ্বলে উঠল। এই বলে জায়ন তার কান মুখ ধরে এক সজোরে ঘুষি বসিয়ে দিল ছেলেটার মুখে। এক ঘুষিতে ছেলেটা মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল, যেন এক ক্ষিপ্ত সিংহ তার শিকারকে মাটিতে ঠেলে দিচ্ছে। বাকি তিনজন কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমরা বুঝি নাই উনি আপনার বউ, ভাইয়া ছাইরা দেন। কিন্তু তখন কে শুনে কার কথা? জায়নের চোখে মুখে ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে এক হিংস্র পশুর ছায়া। শুয়োরের বাচ্চা মালকাকে বলেছিস, নিজেরাই জানিস না? আমার বউয়ের দিকে নজর রাখার আগে 1000 বার ভাবা উচিত ছিল তোদের। এবার সে ঘুরে তাকালো আরেকজনের দিকে। তুই বললি না 2টা আমার লাগবে? শোন, ওই 2টা আমার বোনের মতো, ওই দিকে তাকালেই চোখ উপড়ে ফেলবো। এই বলে ছেলেটার মুখে আরেকটা সজোরে খুশি বসিয়ে দিল। ছেলেগুলো এখন কাঁপছে রীতিমতো। ভাইয়া আর হবে না, প্লিজ, ভুল হয়ে গেছে। এর মধ্যে জ্যান পকেট থেকে ফোন বের করে একটা নম্বরে ডায়াল করে লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে কল রিসিভ হতে জায়ন বলে উঠল, তোর জলপরীর দিকে এক হিরো নজর দিয়েছে, ডাবল ডেট করতে চায়। ওপাশ থেকে আকাশ যেন রাগে কেঁপে উঠল। কোন শাওর পোলা আমার জলপরির দিকে তাকাইছে ভাইয়া? জায়ন ঠান্ডা স্বরে হাসি দিয়ে বলল, আমার তরফ থেকে মিষ্টি পেয়ে গেছে, এখন তোর তরফ থেকে কি করবি বল। আকাশ হুঙ্কার দিয়ে বলল, ভাইয়া এমন একখানা মিষ্টি দাও যেন 2 দিন পানি খেতে না পারে। এই বলে কল কেটে দিল জায়ন। তারপর ছেলেটার দিকে তাকিয়ে বলল, শুনলি তো কি বললো? এবার বল কি করব? ভাইয়া প্লিজ ছাইরা দেন, আর কখনো তাকাবো না। কেউ যদি তাকায় আমরাই চোখ তুলে নেব। জায়ন ঠান্ডা গলায় বিদ্রুপ হাসি দিয়ে বলল, গুড আইডিয়া, পছন্দ হলো। এই বলে জায়ন উঠে দাঁড়িয়ে আরেকবার চোখ দিয়ে এক কঠিন ওয়ার্নিং ছুড়ে দিল, সেখান থেকে চলে গেল। চৌধুরী বাড়ির দুপুরগুলো এখন আর আগের মতো প্রাণবন্ত নয়। একটা সময় ছিল এই দুপুরেই উঠোন কাঁপিয়ে হাসি তামাশা চলত। তেয়াশায় খুনসুটিতে বৃষ্টি হেসে গড়িয়ে পড়ত। এখন সেই উঠোন নিঃশব্দ, কেবল রান্নাঘরের আগুনে জ্বলছে না, জ্বলছে না বলা কষ্টগুলো, অপূর্ব অভিমানগুলো। আজ মেহজাবিন বেগম নিজ হাতে হাঁসের মাংসের ঝোল চাপিয়েছেন। চোখে যেন ঘুম নেই, মুখে এক চাপা চিন্তা। জান আর বৃষ্টি এত ভালোবাসতো, এটা সেই কোন সকাল থেকে ভাবছি আজ করে ফেলি। পাশেই দাঁড়িয়ে রুহিনা বেগম ধীরে ধীরে আলু ডিমের ঝোল নাড়ছেন। তিয়াশার প্রিয় খাবার এটা। মুখের সাথে তার একটা বাচ্চা মেয়েলি চাহনি লুকিয়ে থাকতো। একটু পরে মেহজাবিন বেগম চামচ নামিয়ে নিঃশ্বাস টেনে বললেন, ছেলে মেয়েগুলো যেন দিনকে দিন দূরে সরে যাচ্ছে। এই বাড়িতে এখন শুধু তাদের গন্ধ পড়ে আছে, ছায়া নেই। তার গলায় ক্লান্তি ছিল, আর ছিল মায়ের এমন মন ভাঙ্গার দীর্ঘ অভিমান। পেছন থেকে সুরাইয়া বেগম বলে উঠলেন, বড় আপা, তুমি একটু বড় ভাইয়ার সঙ্গে কথা বলো না, দেখো না একবার ছেলে মেয়েগুলা ফিরিয়ে আনা যায় কি না। আর ভালো লাগে না এই ফাঁকা বাসায়। রুহিনা বেগমের চোখ ঝাপসা হয়ে আসে। চোখ বুজে শুধু অনুভব করেন বৃষ্টির গলা, তিয়াশার কাঁচা পাকা অভিমান, আর সিঁড়ি ভাঙতে ভাঙতে চলে যাওয়া একরাশ ছায়া। মেহজাবিন বেগম জবাব দিলেন, ওই জেদি লোক কি আমার কথা শুনবে? কতবার তো বুঝিয়েছি, সে কি মানে? বাবা ছেলের মধ্যে আমি পিষে মরছি। ছেলেকে এত কল দেই, একটা বারও যদি ধরে। মায়ের কষ্ট বোঝানো যে খুব কঠিন রে ছোট। সুরাইয়া বেগম বললেন, সবই বুঝি আপা, কিন্তু কি করব বলো, এই বাড়ির পুরুষগুলোই যে জেদ দিয়ে মোরা। এদিকে রুহিনা বেগম একটু থেমে বলে উঠলেন, বড় আপা, ছোট আজ ওনারা বাসায় ফিরলে আমরা তিনজনই সাহস করে কথা বলবো। এইভাবে আর কতদিন ছেলে মেয়েগুলো দূরে থাকবে? অনেক জেদ দেখছি, আর না। মেহজাবিন বেগম রুহিনা বেগমের কথাই বলে উঠলেন, একদম ঠিক বলেছিস মেজো। সুরাইয়া বেগমও বললেন, হ্যাঁ মেজো আপা, একটাই করা হবে। আর সেই মুহূর্তে তিনটি নারীর মুখে যে অদ্ভুত শান্তি ফুটে উঠল, তা ছিল না কোনো যুদ্ধ জেতার আনন্দ, বরং এক আশাবাদী অপেক্ষার তৃপ্তি। যেন দুপুরের রোদটাও একটু নরম হয়ে উঠল, রান্নাঘরের ভেতরটা একটু গরম নয়, আপন হয়ে উঠল। স্যার, আর 7-8 দিনের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি চিন্তিত হবেন না। জায়নের নতুন অফিসের কনস্ট্রাকশন ম্যানেজার যখন এমন নিশ্চয়তা দিচ্ছিল, জায়নের কাঁধে হাত দিয়ে একটু কাছে এগিয়ে গিয়ে চল শক্ত করে, শটটা নিঃশ্বার অথচ দৃঢ় করে বলল, আপনি 7 দিন নেন 8 দিন নেন সেটা আপনার বিষয়, আমার শুধু এতটুকু দরকার যে
ঠিক 13 দিনের মধ্যে কাজ শেষ হোক। ওই দিন আমার মিসেসের জন্মদিন। আমি এই অফিসটা তাকে গিফট করতে চাই। কন্ট্রাক্টর একগাল হেসে মৃদু গলায় বলে উঠল। স্যার আপনার মিসেস সত্যি অনেক লাকি। যেন ঠোঁট বাঁকিয়ে এক বিদ্রুপ হাসি দিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, সে লাকি কিনা জানি না, তবে আমি যদি আমার ভালোবাসার বিনিময়ে তার 1% ভালোবাসাও পেতাম, নিজেকে ইউনিভার্সাল লাকিয়েস্ট ম্যান মনে করতাম। এইসব অমোচনীয় অভিমান আর না বলা অনুভূতির ভেতর থেকে নিজেকে টেনে বের করে নিয়ে যেন স্পষ্ট গলায় বলে উঠল, আপনি কথা বাদ দিয়ে কাজ করুন, আমার টাইম নেই। জি স্যার, নিশ্চয়ই। এই বলে কন্ট্রাক্টর চলে গেলেন। এদিকে তিয়াশার শরীরটা আজ একটু বেশি খারাপ লাগছিল। নাকের ব্যথা আবার ফিরে এসেছে। ক্লাস শেষ করে বের হতে এসে আর তার দুই বান্ধবী পরি ও আরোহী গেটের পাশে এসে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ আগে জানকে মেসেজ পাঠিয়েছে। জান ফোনে জানিয়েছে সে রাস্তায় আছে, পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। রোদে ঝলসে ওঠা দুপুরের একপাশে যখন তারা দাঁড়িয়ে, হঠাৎ পেছন থেকে একটা গলা যেন কুয়াশার ভেতর থেকে ভেসে এলো।